সচেতনতার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে যেই সংকট দিয়ে আমরা যাচ্ছি, মাস্ক পরা, নিজের হাতগুলো জীবাণুমুক্ত রাখা, এর চেয়ে বোধহয় সুবিধাজনক বা এর চেয়ে বোধহয় নির্ভরশীল আর কোনো পন্থা নেই যে পন্থা আমাদের সুস্থ রাখতে পারে। আর তবুও যদি আপনাদের সংকটের এই সময় কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে তাদের জন্যই করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আমাদের যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনার স্বাস্থ্য জিজ্ঞাসাটি, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান আছেন, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU আছেন। আমাদের সাথে ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুলও আমাদের সাথে রয়েছেন, যিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। এবং একই সাথে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ফাতিমা আলম মেঘলা, যিনি শিক্ষক ও বিশেষ শিশুদের যোগাযোগ গবেষক BUP। এবং আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি জুলহাস জুবায়ের। এই সংকটে আপনাদের সবার প্রতি একটাই আহ্বান, যারা যেখান থেকেই যুক্ত আছেন তারা সচেতনতার যে বিষয়টি তা একদমই ভুলে যাবেন না, কারণ সচেতন হলেই হয়তো এই যাত্রায় আমরা সবাই মিলে রক্ষা পেয়ে যাব। দর্শক সবাইকে যেমনটা করে বলছিলাম, নিজের দুহাত জীবাণুমুক্ত করতে ধারাবাহিক বিরতিতে একদমই নিয়মিত বিরতিতে একদমই ভুলবেন না। যে যেভাবেই নেন, ধারাবাহিক বিরতি, নিয়মিত বিরতি, সব কিছুর কারণই একটাই, যাতে আপনাদেরকে একটু বাড়তি করে সুস্থ রাখা যায়। আমরা সরাসরি একটু আমাদের সাথে আজ যিনি অতিথি আছেন ফাতিমা, তার কাছে চলে যেতে চাই। আপনি যেহেতু বিশেষ শিশুদের যোগাযোগ গবেষণা বা তাদের নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই এই যে একটা বিশাল সময় গেল, যে সময়টায় তাদের নিয়মিত যেই চর্চাগুলো ছিল সেই চর্চাগুলো থেকে তারা বাইরে আছে, বাসায় আছে, এই সময়টাকে আসলে বিশেষ শিশুর বাবা মা যারা আছেন তারা কিভাবে কাজে লাগাতে পারেন? কারণ তাদের নিয়মিত যেই শরীর চর্চাগুলো তা হয়তো এখন করানো যাচ্ছে না, তবে এই সময় তাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য বা তাদের মনন বিকাশের জন্য কিংবা তাদেরকে স্কিলড করবার জন্য কি কি কাজ তারা বাড়িতে বসে করতে পারেন? ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমার যেটা মনে হয় যে এই সময়ে শিশুদের যে জায়গায় বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে, সেই জায়গাটাতে কাজ করা যেতে পারে। যেমন বিশেষ শিশুদের সবার একটা কমন সমস্যা হচ্ছে ভাষা ও যোগাযোগ সমস্যা, আচরণ সমস্যা, এবং এই মুহূর্তে একই মানে একটা কমন প্রবলেম শোনা যাচ্ছে বা প্রশ্ন আসছে যে বাচ্চার স্থির থাকছে না, অস্থির থাকছে। তো বাচ্চার ভাষা যোগাযোগ সমস্যাটা দূর করার জন্য বাবা মা এখন চমৎকার কিছু পদক্ষেপ নিতে পারেন। তারা বাচ্চার সাথে সিচুয়েশন বেসড, অ্যাক্টিভিটি বেসড অথবা কমিউনিকেশন বোর্ড ব্যবহার করে তাদের ভাষা যোগাযোগটা বাড়াতে পারে। যেমন বাচ্চার সাথে খেলতে খেলতে তাকে কিছু শব্দ শেখানো, হয়তো তাকে পানি খাওয়াচ্ছে, তখন তাকে পানি এবং গ্লাসের সাথে পরিচয় করিয়ে দিয়ে পানি এবং গ্লাস দুটি নতুন শব্দ তাকে চিনিয়ে দেওয়া হলো। এছাড়াও বাচ্চাকে কমিউনিকেশন বোর্ডের মধ্যে কিছু ছবি এঁকে দিয়ে তাকে কিছু উপাদান বা আমাদের পারিপার্শ্বিক জগতের কিছু বস্তুর সাথে হয়তো পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। এছাড়া বাচ্চাকে সংখ্যাগত ধারণা, সময়গত ধারণা, ইমোশন বা আবেগজনিত ধারণাগুলো এই সময় দেওয়া যেতে পারে। বাচ্চার খাদ্য, বাচ্চার হাইজিন, বাচ্চার ঘুম, এগুলো যেন নিয়মিত হয় সেদিকে তারা নজর রাখতে পারে। বাচ্চার মনোযোগ ধরে রাখার জন্য বাচ্চা যেটা চাচ্ছে সেটা যদি ডিস্ট্রাকটিভ কিছু না হয়, তাহলে কিন্তু বাচ্চাকে সেটা করতে দেওয়া যেতে পারে। আর ডিস্ট্রাকটিভ কিছু যদি বাচ্চা করতে চায়, সেক্ষেত্রে তার মনকে অন্য দিকে ডাইভার্ট করতে হবে। যে জিনিস বাচ্চা পছন্দ করে সেই জিনিসের দিকে তাকে ডাইভার্ট করে দিতে হবে। এইভাবে করে বাচ্চার সাথে এই মুহূর্তে আসলে তার স্কিল ডেভেলপ নিয়ে কাজ করা যায় এবং তাকে স্থির রাখা যায়। ধন্যবাদ আপনাকে ফাতিমা আলম মেঘলা, আপনি আমাদের সাথে থাকবেন। আপনার কাছে পুনরায় ফিরে যেতে চাই, আমরা আরও বেশ কিছু বিষয় জানবার আছে। তার আগে প্রফেসর ডাক্তার এস এম মোস্তফা জামানের কাছে একটু যেতে চাই। আজকে আমরা একটা বিশেষ খবর জেনেছি, একটি গবেষণা বা একটি গণমাধ্যমের কল্যাণে আমরা এটা জেনেছি যে যুক্তরাষ্ট্রে এই বিষয়টি নিশ্চিতভাবে বলা হয়েছে, যদি কেউ শুধুমাত্র অক্সিজেন সাপোর্টে না থাকেন, তার উপর অন্য কোনো ঔষধ আর কার্যকরভাবে কাজ করছে না। কোভিড আক্রান্ত যারা রয়েছেন, শুধুমাত্র রেমডিসিভির এবং স্টেরয়েড জাতীয় যে কটন বা অন্যান্য যে ওষুধগুলোর কথা আমরা শুনেছি, এগুলো ছাড়া, সেক্ষেত্রে এতদিন যে আমরা সিমটম বেজ একটা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছিলাম, এতদিন ধরে যে ট্রিটমেন্টগুলো ফলো করা হচ্ছিল, তাহলে কি আমরা ভুল করেছি বা আমরা যে পথে হেঁটেছি এটা কি আসলে একটা ভুল পথ ছিল কিনা, কি মনে হয় আপনার? আসলে ভুল না সত্য সেটি আসলে ভবিষ্যতে বলতে হবে। তবে যেহেতু যেই গবেষণাগুলো এসেছে, আমরা সেই গবেষণাগুলোকে আমরা সাধারণ মানুষের কাছে করোনা হেলথ ডেস্কের মাধ্যমে সবাইকে জানাতে চাই। যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ USA থেকে একটি সম্প্রতি গাইডলাইন এসেছে, তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা যে চিকিৎসার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করেছি সেগুলো আসলে পুরোপুরি কার্যকর নয়। শুধুমাত্র রেমডেসিভির কথা বলা হয়েছে, কিছুটা তারা আরোগ্য লাভে কিছুটা সহায়তা করতে সক্ষম। এছাড়া শুধুমাত্র কর্টিসন বা প্রেগনিসিলন যদি অল্প মাত্রায় দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে যদি রোগী অক্সিজেন সাপোর্টে থাকে সেক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করবে, অন্যথায় পুরোপুরি কোনো কার্যকর নয়। তবে আমরা এতদিন যে
আমরা ইভারমেকটিন ব্যবহার করছি, লোপিনাভির ব্যবহার করছি, রেটিনাভির ব্যবহার করছি, প্লাজমা থেরাপি ব্যবহার করেছি, টসিলিজুমাব ব্যবহার করেছি, এগুলো কোনোটিই আসলে করোনা ভাইরাসের জন্য কার্যকর নয়, এটি বলা হয়েছে। এমনকি বলা হয়েছে যে আমরা ভিটামিন D3, জিঙ্ক, ভিটামিন সি এগুলো কিন্তু পুরোপুরি কোনো করোনা ভাইরাসের প্রতিরোধে কোনো পুরোপুরি কার্যকর না, তবে দীর্ঘমেয়াদী ভূমিকা পালন করতে পারে, কিন্তু সরাসরি কোনো করোনা ভাইরাসের জন্য প্রতিরোধী কোনো ভূমিকা নেই। আসলে বলা হয়েছে যে এই মুহূর্তে যেটি দরকার এই রোগটিকে নির্মূল করার জন্য একমাত্র প্রতিরোধ এবং প্রতিকারের উপায় মাস্ক ব্যবহার করা। এই মাস্কের প্রতি এখানে জোরদার ভূমিকা পালনের জন্য বলা হয়। ধন্যবাদ এস এম মোস্তফা জামান। আমরা একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। আমার নামে একজন নাম জুবাইর, তার জন্য প্রশ্ন করা হয়েছে। তার সম্ভবত অ্যালার্জির সমস্যা আছে যা লিখেছেন, এবং শ্বাস নিতে খুব কষ্ট হয়, যখন ঠান্ডা লেগে যায় তখন তাকে নেবুলাইজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। একই সাথে বলছেন টোফেন এবং এমকাস্ট একটানা অনেক সময় খাইয়েছেন তারা, খাওয়ানোর পরে কিছুটা উপকারও পেয়েছিলেন, কিন্তু বর্তমান যে অবস্থা তাতে করে তারা সমাধানের দিকে যেতে চান। একটি সমাধান চান আপনার কাছ থেকে, কি করে তারা তাদের সন্তানকে সুস্থ রাখতে পারবেন। এবং এটা ছাড়াও তাকে বেশ কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল, অ্যালার্জির জন্য খাওয়ানো হয়েছিল, জ্বরের জন্য খাওয়ানো হয়েছিল, টুলাক বা অ্যান্টি অ্যালার্জিক যে ওষুধগুলোর কথা আমরা সাধারণত বলে থাকি, এগুলো তাকে খাওয়ানো হয়েছে। 6 বছর বয়স তার। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি দেশবাসীকে আশ্বস্ত করার জন্য আসলে একটু কথা বলতে চাই। যে চিকিৎসা ব্যবস্থার কথা বলা হচ্ছে, আমাদের দেশে অন্তত সরকারি হাসপাতালগুলোতে আমরা এতদিন যাবত এই চিকিৎসা ব্যবস্থা আমরা দিয়ে আসছি। আমরা যেটা করছি, অবশ্যই 1 নম্বর যদি চিকিৎসা ব্যবস্থা বলা হয়ে থাকে সেটা হচ্ছে অক্সিজেন। আমরা অক্সিজেনের উপরে নির্ভর করছি। এরপর যখন আমরা দেখি যে এভিডেন্স পাচ্ছি যে ডেক্সামিথাসোন বা স্টেরয়েড ইউজ করার, গত কয়েক মাস যাবত এই দুটোর উপরে আসলে আমরা নির্ভর করছি। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা রেমডেসিভির ব্যবহার করি, যেহেতু সরকারি হাসপাতাল আপনারা জানেন সাপ্লাইয়ের একটা ব্যবস্থা আছে, এই ওষুধটা একটু দামি এফোর্টের ব্যবস্থা রয়েছে। তবে অনেক রোগীর ক্ষেত্রে আমরা রেমডেসিভির এর মধ্যেই কিন্তু আমরা এতদিন ধরে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এর মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ থেকেছি। বিভিন্ন মিডিয়াতে বা অনেক জায়গায় বিভিন্ন মানুষ হয়তো দোকান থেকে নিজেরা কিনে বিভিন্ন ওষুধ খেতে পারে, কিন্তু সরকারি হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে এই চিকিৎসা ব্যবস্থায় কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। সুতরাং এটা আমরা বলবো দেশবাসীর জন্য একটা স্বস্তির খবর। আর যেটা এই রোগের ক্ষেত্রে যেটা বলছি যে 6 বছরের বাচ্চা, আমরা কিন্তু প্রতিদিন বলছি যে কিছু ওষুধ আপনি টোফেন খাওয়াচ্ছেন, এমকাস খাওয়াচ্ছেন, শুধু ওষুধেই কিন্তু সমাধান না, এটা প্রতিরোধের দিকে যেতে হবে। প্রথম যে কথা আপনার মনে গেঁথে দিতে হবে সেটা হচ্ছে অ্যালার্জি কিন্তু সারা জীবনের রোগ। আমার নিজেরও অ্যালার্জি আছে গত 20 বছর যাবত, আমি তো সবকিছুই করছি। সুতরাং আপনার শিশু অন্য 8-10টি বাচ্চার মতো বেড়ে উঠবে, সে তার মেধা বিকাশে কোনো সমস্যা হবে না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণের উপায় আসলে আমাদের জানতে হবে। আমরা প্রতিদিন বলছি ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া থেকে দূরে থাকবেন, প্রতিদিন গোসল করবেন, পাউডার ব্যবহার করবেন না, বাচ্চার সামনে কেউ ধূমপান করবেন না। আর যেটা করবেন, কোন কোন খাবারে তার অ্যালার্জি হচ্ছে, গরুর দুধ, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, হাঁসের মাংস, হাঁসের দিন একটা ফুড ডায়েরি মেনটেন করবেন। যে খাবার খেলে তার সমস্যা হয় সেই খাবার থেকে সে বিরত থাকবে। এই মুহূর্তে যদি তার সর্দি থাকে তাহলে ফেক্সো এই সিরাপটা 1 চামচ করে 2 বার 5-7 দিন খাবেন। যদি দেখা যাচ্ছে টোফেন এমকাসটা হচ্ছে না, আমরা বলবো তো আরেকটু উপরে লেভেলে যেতে হবে, যেটা আপনি নেবুলাইজ বারবার করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যদি ইনহেলার ব্যবহার করা যায়, 2 রকমের ইনহেলার এক্ষেত্রে খুব কার্যকর। শিশুদের ক্ষেত্রে ডোকোমিট এই ইনহেলারটা 100 মাইক্রোগ্রাম, সকালে 2 পাফ, রাতে 2 পাফ। এটা আপনি এই সামনে যেহেতু শীত আসছে, এখন থেকে আপনি শুরু করে দেন, ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইনহেলার দিবেন। বাচ্চাদের ইনহেলার নেওয়ার জন্য কিছু রেসপো চেম্বার পাওয়া যায় প্লাস্টিকের, 150-200 টাকা আপনার দোকান থেকে নিবে। সেটা নেওয়ার পর এই যে বড়দের মতো কিন্তু চাপ দিলে জোরে টান দিতে হবে তা কিন্তু না, যে স্বাভাবিকভাবে একটা চাপ দিয়ে সে 10 থেকে 15টা নিবে, হ্যাঁ 1 মিনিট ধরে সে নিঃশ্বাস নেবে, তাহলে যথেষ্ট। 1 মিনিট পরে আবার নিবে। এইটা নিলে কিন্তু সে প্রতিরোধ করতে পারবে। সেই সাথে যদি কখনো শ্বাসকষ্ট বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একটা হতে পারে উনি নেবুলাইজ ব্যবহার করতে পারেন উইন্ডোল প্লাস দিয়ে। আর যদি সেটা না পারেন, ভেন্টোলিন বা সালটোলিন ইনহেলার রয়েছে, সেটা সকালে, বিকালে, রাতে 5-7 দিনের জন্য এটা ব্যবহার করবেন। আর ডেকোমিট একটু লম্বা সময় ধরে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এমকাস ব্যবহার করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে কিন্তু টোফেন এই যে কাশির ক্ষেত্রে কিন্তু কোনো কাজ দেয় না। যাদের অ্যালার্জিক রাইনাইটিস সাথে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিটোটিফেন কাজ দেয়। শুধুমাত্র কাশি বা অ্যাজমা এগুলির ক্ষেত্রে কিন্তু কোনো গাইডলাইন নেই। আমাদের দেশে আমরা অনেকে ব্যবহার করছি, কিন্তু কোনো গাইডলাইনে টোফেন, কিটোটিফেন এগুলি ব্যবহার করার দরকার নেই। এই যে নিয়মগুলি বললাম, ওষুধগুলি বললাম, সেগুলো যদি একটু পালন করেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। আমরা একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। একজন প্রশ্ন করেছেন নাইলা চট্টগ্রাম থেকে, দুঃখিত
নাইলা প্রশ্ন করেছেন কক্সবাজার থেকে, তার বয়স 36, তার 22 মাসের একটি বেবি আছে, তাকে বুকের দুধ খাওয়ানোর সময় নিপলের গোড়া ফেটে যায়। এখন নিপলের গোড়া ঠিকই মানে বারবারই এমন হচ্ছে, বিশেষ করে ডান পাশের নিপল তার ফেটে যাচ্ছে, হাতের টাচ লাগলে কিংবা কাপড়ের ঘষা লাগলে এরকম হয়, সাদা একটি আবরণ জন্মে এবং ইচি টেন্ডেন্সি আছে। পরামর্শ চেয়েছেন আপনার কাছে ডাক্তার শারমিন আব্বাসী। আমি পরামর্শে যাচ্ছি, আলোচনা কি আসলে আপনি আজকে তুলেছিলেন যে বিভিন্ন ওষুধ নিয়ে, দুটো ওষুধ কিন্তু আগে থেকে কিন্তু কার্যকর নয়, কারণ WHO এর কথা তো সবাই এভিডেন্স হিসেবে নেয়। হাইড্রোক্সিক্লোরোকুইন এত বিক্রি হয়েছে আমাদের দেশে, ওরা বলে দিয়েছে যে এটি কার্যকর নয়। এবং আপনি জানেন যে গত বুধবারে WHO তাদের বড় একটা ব্যাখ্যায় বলেছে যে তাদের পিয়ার রিভিউ যে ট্রায়ালটা তারা করেছে সেখানে তারা দেখেছে রেমডেসিভির কার্যকর নয়, যারা বেঁচে গেছে তাদের। এবং স্পষ্ট তারা বলেছে হয় লিটল এফেক্ট অথবা নো এফেক্ট অথবা রেমডেসিভির ফর দ্য সার্ভাইভাল। অর্থাৎ এক্ষেত্রে বারবারই একটা বিতর্কের বিষয়গুলো চলে আসে, কোন ড্রাগস চলবে চলবে না। তাই এটি চলমান প্রক্রিয়া, এবং চলমান প্রক্রিয়ার আসলে কিছু ক্ষেত্রে নিজেদের ডাক্তার শারমিন আব্বাসী ল্যাবরেটরির মতো মনে হচ্ছে, একবার আমাদের উপর একটা জিনিস চাপিয়ে দিচ্ছে, আরেকবার আরেকটা জিনিস বলা হচ্ছে। আসলে আমরা তো একটা স্বস্তি চাই। সেটাই, আমরা একটা স্বস্তি চাই, কিন্তু WHO কে এভিডেন্স ধরি তো ওই আবার বুধবারে বললো রেমডেসিভির কোনো কার্যকারিতা নেই, যারা বেঁচে গেছে তাদের উপরে ওরা প্রমাণ পেয়েছে, বেশ ওয়াইড রেঞ্জে ওদের একটা গবেষণা হয়েছে। এখন আমার রোগীর প্রশ্নের উত্তরে আসি, সেখানে বলেছেন উনি ব্রেস্টে একটা প্রবলেম ফিল করছেন। উনি এই প্রবলেমটির জন্য আসলে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ব্রেস্টকে একটু রেস্ট দিতে হবে। যে নিপলটাতে এই প্রবলেমটা হচ্ছে, বাচ্চাটা হয়তো সেখান থেকে ব্রেস্ট ফিডিংটা একটু বন্ধ রাখো, কিন্তু সেখানে ব্রেস্ট মিল্ক জমতে দেওয়া যাবে না, ওখানে একটা হট কম্প্রেশন দিতে হবে। হট কম্প্রেশন যখন আমরা দিব তখন কি হবে, মিল্কটা পড়ে যাবে, কিন্তু সাকিংটা হলো না নিপলে, যার ফলে নিপল তার রেস্টটা পেল। এটি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে নিজের ব্রেস্ট মিল্ক নিয়ে যে জায়গাগুলোতে সোরনেস বা সাদা সাদা হয়ে আছে, ওখানে ফিঙ্গারের মধ্যে, ফিঙ্গারটাকে আমরা ক্লিন করবো সোপ দিয়ে, দেন আমরা ফিঙ্গারের মধ্যে হচ্ছে মিল্কটাকে লাগাবো, লাগিয়ে ওই নিপলের চারিদিকে আমরা লাগিয়ে দেবো। এটি একভাবে তাকে হেল্প করবে। আরেক সে যদি মনে করে যেটি ইনফেকশন হয়ে গেছে, খুব ব্যথা হচ্ছে, লাল হয়ে গেছে, জায়গাটি গরম হয়ে গেছে, তাহলে উনি একটা অ্যান্টিবায়োটিক নিতে পারেন। এখানে ক্যাপসুল ফ্লুক্লক্সাসিলিন খুব ভালো কাজ করে, 5 মিলিগ্রাম। আমরা যদি এখানে 8 ঘন্টা পর পর তাকে দিই 7 দিনের জন্য, তাহলে এটি খুব ভালো কাজ করবে। এরপরও আরো কিছু জিনিস আছে, যেমন ইক্যাপ ক্যাপসুল আমরা চিনি, সেটাকে ফুটো করে ওটার ভিতরে যে ক্যাপসুলের জেলটুকু আছে, পানিটুকু, ওটিকেও যদি কেউ আমরা ওই চারপাশে লাগিয়ে দিই তাহলে কিন্তু এটি খুব ভালো হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, অনেকের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়, বাচ্চার মুখেও ফাঙ্গাস থাকে, ওখানেও একটা ফাঙ্গাল ইনফেকশন হয়। সেরকম যদি কোনো ইচি উনি দেখে অথবা কোনো ধরনের সাদা একটা আবরণ তৈরি হয় দেখে মনে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, তাহলে অ্যাফার্ট ক্রিম নামে বাজারে একটা ক্রিম পাওয়া যায়, যেটি উনি লাগাবেন। এবং ওই মিল্কটাই যদি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু আবার খাওয়ানোর আগে ওটাকে ক্লিন করে নিতে হবে কুসুম গরম পানি দিয়ে, তারপরে হয়তো ওই ব্রেস্টটা বাচ্চা খেতে পারবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ফাতিমা আলম, মেঘলা একটু আপনার কাছে যেতে চাই। মেঘলা, স্বাভাবিকভাবে বিশেষ শিশুরা যারা রয়েছে তাদের একটি নিয়মিত জীবন ব্যবস্থার মধ্যে থাকতে হয়, এর ব্যত্যয় ঘটলেই তারা কমপ্লেইন শুরু করে বা কান্নাকাটি শুরু করে, জেদ করতে শুরু করে। সেক্ষেত্রে এই যে লম্বা একটা বিরতি পড়লো, এখান থেকে ফিরে এসে যখন আবার তাদের স্বাভাবিক জীবনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, আপনারা বিশেষ করে কিছু ভেবেছেন কিনা একটু সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। সাধারণত বিশেষ শিশু যারা কোনো থেরাপি সেন্টার অথবা কোনো বিশেষ স্কুলে সেবা নিয়েছে এই করোনার আগে, তাদের একটা কিন্তু নির্দিষ্ট রুটিন স্কুলেও ছিল এবং বাসাতেও ছিল। তবে দেখা যায় যে স্কুলে বেশিটা সময় তারা কাটাচ্ছিল, তো মাঝখান দিয়ে যখন অনেকটা সময় চলে গেল, প্রায় 7-8 মাস সময় চলে গেল, সেই সময়টাতেই আমরা যারা এটা নিয়ে কাজ করছি বা কারোর সাথে কথা বলতাম, তখন একই কথা বলতাম যে স্কুলে তাকে যে অ্যাক্টিভিটিস গুলো করানো হতো, সেম অ্যাক্টিভিটিস যেন বাসাতেও যতটা সম্ভব, 100% রাখা সম্ভব না, কিন্তু যতটা সম্ভব যেন বাসাতেও রাখা হয়। তাহলে বাচ্চার কিন্তু স্কুলের কাজগুলোতে ব্যত্যয় ঘটছে না, এবং বাচ্চার থেরাপিস্টের সাথে বা স্কুল টিচারের সাথে মারাত্মক একটা মনো কানেকশন, মানে মনোযোগাযোগ থাকে। সেই মনের যে যোগাযোগটা, সেই যোগাযোগটা তো এখন তাদের সাথে প্রতিদিন দেখা হচ্ছে না। তো আমরা সবসময় বলে থেকেছি যে এই সময়টাতে বাচ্চাকে যেন একটু থেরাপিস্টের সাথে অথবা স্কুল টিচারের সাথে ভিডিও কলে মাঝে মাঝে দেখা করিয়ে দেওয়া হয়, এতে বাচ্চা অত্যন্ত খুশি হবে। এবং বাচ্চাকে যথেষ্ট পরিমাণ অ্যাটেনশন এবং ভালোবাসা দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে, এবং তার স্কুলের কাজগুলো বাসায় করাতে হবে। আবার সে যখন
করোনার শেষে স্কুল বা থেরাপি সেন্টারগুলোতে যাবে বা তার আগের রুটিনটাতে ব্যাক করবে, তাহলে আর কনফ্লিক্টটা হবে না। যদি এখনো কেউ সেই কাজগুলো করে না থাকে, আমি সাজেস্ট করব তার স্কুলকে তার বাসাতে এনে দেওয়ার ব্যবস্থা করেন আপনার কার্যক্রমের মাধ্যমে। স্কুলে সে যা করতো সেগুলো যেন একটু বাসায় করা হয়। বাসাকে একটা স্কুল অ্যাটমসফিয়ার বানানো যাবে যদি বাবা মা চায় বা পরিবারের স্বজন আত্মীয়রা চায়। ধন্যবাদ আপনাকে ফাতিমা, আপনার এই বিশেষ ইঙ্গিতগুলো দিয়ে দেওয়ার জন্য। কারণ বাবা মার কাছে এই বিশেষ তথ্যগুলো এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন, কারণ তারা হয়তো তাদের নিজ সন্তান নিয়ে বেশ উদ্বিগ্ন সময় পার করছেন। তাদের কিছুটা হলেও প্রশান্তি এনে দিবে মনে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য। আর দর্শক, আয়োজনের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। করোনা হেল্প ডেস্কে আরও একবার স্বাগত জানাচ্ছি, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছি। দর্শক, এরই সাথে আপনাদের মধ্যে একজন আমাদের ফোন দিয়েছেন, ফোন কলটা আমরা নিয়ে নিতে চাই, সরাসরি সমাধানেও পৌঁছে যেতে চাই। ডাক্তার আমাদের সাথে যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমি পূজা, আমার বয়স 18। জি, আমার হচ্ছে হিমোগ্লোবিনের প্রবলেম। আমার 28। হিমোগ্লোবিন হচ্ছে আমার একদমই বাড়ে না। আমি গত 2 মাস চেয়ে 3 বার করেছি, টেস্ট করেছি। আমার হয় 8 না হয় 9 থাকে। আর হচ্ছে আমার প্রচন্ড গোড়ালি ব্যথা, কোমরেও ব্যথা হয়, মানে বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না বা বসেও থাকতে পারি না। আর আয়রন খাচ্ছি, আমি ফিওফল খাচ্ছি, তারপর জিমে ফিওফলই খাচ্ছি আর কি, রাতে একটা করে। আর হচ্ছে ক্যালসিয়াম খেয়েছি এরকম। তারপর আমার হিমোগ্লোবিনটা বাড়ছে না, কোনোভাবেই বাড়ছে না। হিমোগ্লোবিন 2 বাড়ছে মাস না। ধরে। হ্যাঁ, আমি হচ্ছে খাবার দাবারও মোটামুটি ডিম, দুধ, কলা বা তারপর হচ্ছে যেগুলোতে আয়রন আছে, ব্ল্যাক হয়ে যায় যেগুলো, ওগুলোও খাবারও খাচ্ছি। আমার শ্বাসকষ্ট আছে, আর প্রেশার হচ্ছে 90 আর 60 থাকে, ম্যাক্সিমাম 170 হয়। আর প্রচন্ড ব্যথা হয়, মানে পেটে ব্যথা হয়, এবং আমার কোমর ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারি না। আর আমার পিরিয়ডও প্রচন্ড হয়। বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাস, একটু তার আগে একটু জানতে চাইবো, পূজা আপনার ওজন কত? আমার ওজন হচ্ছে 47। 47। 51। হ্যাঁ, 51 আমি। যেহেতু গাইনোকোলজিক্যাল একটি বিষয় আছে, শারমিন আব্বাসের কাছ থেকে শুনতে চাই। এস এম মোস্তফাজ্জামান পরবর্তীতে আপনি চাইলে সংযোজন করতে পারবেন। ডাক্তার শারমিন আব্বাস। আচ্ছা, আমি যে জানতে চাচ্ছিলাম যে কোনো পরীক্ষা করা আছে কিনা, সরি, কোনো হরমোনাল পরীক্ষা অথবা আলট্রাসোনোগ্রাফি কিছু করা আছে? এগুলো আগে করেছিলাম, কোনো প্রবলেম নাই বলেছিল, অনেক আগে করিয়েছি। আচ্ছা, আপনার প্রশ্ন যেটি সেটি উনি বলছিলেন মেনস্ট্রুয়েশনের সময় একটা অনেক ব্লিডিং ইটসেলফ এর কজ অফ হচ্ছে অ্যানিমিয়া, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্লিডিং যদি বেশি হয় তাহলে তার অ্যানিমিয়া হতে পারে। এখন গাইনোকোলজিক্যাল কজ খোঁজার জন্য আমাদেরকে একটা প্রপার আল্ট্রাসাউন্ড করতে হয়, ইভালুয়েট করতে হয়। আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন করলে আমাদের জন্য ভালো হয়। এক্ষেত্রে যদি রিসেন্ট কালে ওনার করা না থাকে, কারণ উনি বলছিলেন যে ব্লিডিং হয় অনেক, তাহলে আমি বলবো লাস্ট 6 মাসের মধ্যে যদি কোনো আল্ট্রাসাউন্ড না করা থাকে, একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন আপনি করে দেখতে পারেন। এটি একটি পার্ট ওনার গেল। আর উনি বলছেন যে ওনার ব্লাড কখনো বাড়ে না, সেখানে ব্লাডের কোনো প্রবলেম আছে কিনা এটি তো দেখার বিষয় আছে। আমরা বলি যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েদেরই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে। সো আয়রন যদি আমার ডেফিসিয়েন্সি থাকে এবং আমি যদি প্রপারলি আয়রন ইনটেক না করি, তাহলে তো যদি আমি শুধু চিন্তা করি আমার হিমোগ্লোবিন লেভেল বাড়বে, এটা খুব একটা সহজ হয় না। সেক্ষেত্রে আয়রন প্রোফাইলটা উনি করে দেখতে পারে। সেক্ষেত্রে অনলি 2 টেস্ট, সেরাম আয়রন এন্ড ফেরিটিন দেখলে মোটামুটি একটা আইডিয়া করা যায় কি অবস্থায় আছে। অনেকে কিন্তু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেন যাদের ব্লাড তৈরি হয় না। সেক্ষেত্রে আরেকটি টেস্ট হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। সেখানে আমরা আসলে দেখতে পাই তার কোনো থ্যালাসেমিয়া ট্রেট বা থ্যালাসেমিয়া মাইনর এমন কোনো কিছু আছে কিনা, বা হিমোগ্লোবিন ই ট্রেট আছে কিনা। এই ইভালুয়েশন গুলো করে আসলে আমাদেরকে একটা সমাধানে পৌঁছাতে হবে। তবে উনি আমাদেরকে একটা বড় ক্লু দিয়েছেন যে ওনার মেনোরেজিয়া বা ব্লিডিং হয় ডিউরিং মেনস্ট্রুয়েশন। বাংলাদেশের মেয়েদের এটি হওয়ার বড় একটা কারণ। অনেক সময় কৃমি থেকেও হতে পারে, বাড়িতে যদি রেসেন্টকালে কৃমির খাওয়া থাকে, সবাই মিলে খেয়ে নিতে পারেন। এভাবে আসলে কারণগুলোকে খুঁজতে উচিত। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাস। একটু এস এম মোস্তফাজ্জামানের কাছে যেতে চাই। উনি একটি অভিযোগ করেছেন যে তার পায়ের গোড়ালিতে ব্যথা করে, উনি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন। একই সাথে ইমরান, যার বয়স 33, 62, যার ওজন, তিনিও একই কথা বলেছেন এবং তার দুটো পাই কামড়ায় তিনি লিখেছেন, মানে প্রচণ্ড ব্যথা করে। মাথা ব্যথারও সমস্যা আছে, যখন মাথা ব্যথা করে তখন নাপা না খাওয়া পর্যন্ত ভালো হয় না, মুখের রুচিও থাকে না। এই সময় কি করতে পারেন তিনি? দুজনেরই একই রকম গোড়ালি ব্যথার যদি সমাধান দিতেন এস এম মোস্তফাজ্জামান। আসলে যিনি একটু আগে আমরা প্রথম জানার চেষ্টা করতেছি যার হিমোগ্লোবিন কম, তারটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। কারণ হিমোগ্লোবিন কম থাকলে শরীরে নানা ধরনের সমস্যা হয়ে থাকে।
তবে আগে দেখতে হবে কেন হিমোগ্লোবিন কমছে। একটি কিছু বিষয় ডক্টর শামীম আব্বাসী বলেছেন পয়েন্ট অফ ভিউ থেকে, সেটাকে আমরা খাবার আগে গুরুত্ব দিব, কিন্তু তার সাথে পায়ের গোড়ালি ব্যথা যেহেতু আছে, আমরা দেখি যে শরীরে অন্য কোনো রোগ আছে কিনা। আমরা বলছি যে রক্ত কমার 3টি কারণ প্রধান। একটি হলো শরীর থেকে রক্ত ঝরে পড়া বা মাথা বেশি ব্লিডিং হওয়া, দ্বিতীয় কারণ রক্ত তৈরিতে সমস্যা হওয়া শরীরে, আর তৃতীয় কারণ শরীরে রক্ত তৈরি হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে, যে কারণে আমরা শরীরে অন্য কোনো রোগ আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমরা বলবো যে তার যে উপসর্গগুলো বর্তমানে হচ্ছে রক্ত কমে যাওয়ার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তবে শরীরে যে হাড়ের ব্যথা হচ্ছে তার সাথেও কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়ার সম্পর্ক থাকতে পারে। আমরা বলবো যে শরীরে বাত ব্যথা থাকলে কিন্তু আমরা বলবো এই ধরনের কিছু পরীক্ষাগুলো আমরা মেডিসিন গাইনোকোলজিক্যাল ডাক্তার দেখাবেন, সঙ্গে আমরা মেডিসিন ডাক্তার মাধ্যমে পরীক্ষা করে সাক্ষাতের পরামর্শ করে এই বিষয়টি সরাসরি করতে লাগলে আমরা মেডিকেল বোর্ড করবো। তবে মনে রাখবেন, শুধু ট্যাবলেট খেয়ে এই রোগের হিমোগ্লোবিন বা শুধু খাদ্য খেয়ে এই হিমোগ্লোবিন পুরোপুরি 10-এর উপরে আনা সম্ভব নয়। যে কারণ হয়েছে রোগের জন্য, সে কারণ তদন্ত করে বের করে কারণ যদি চিকিৎসা করি তবেই কিন্তু তার হিমোগ্লোবিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। শুধু ট্যাবলেট খেয়ে এই রোগের আমরা বলবো যে কখনই আসলে আমরা বলবো না। যদি 8-এর নিচে থাকে আমরা অনেক সময় একটু তাৎক্ষণিকভাবে একটু ব্লাড দেওয়ার চেষ্টা করি এবং তারপরে তদন্ত করে দেখি তার কারণ আছে কিনা। কারণ যেহেতু আমরা যেভাবে হোক আমাদের টার্গেট লেভেল রাখতে হবে 10-এর উপরে, কারণ 8-এর নিচে থাকা কিন্তু খুবই খারাপ এবং শুধু ট্যাবলেট খেয়ে 8 থেকে 10 করা সম্ভব হয়। ধন্যবাদ। জি, এস এম মোস্তফাজ্জামান। আরেকজনের যে আছে তার কিন্তু এই সমস্যা না, তার অন্যান্য কারণ, যেহেতু তার হিমোগ্লোবিনের সাথে সম্পর্কযুক্ত না, তারটি এত আমরা বলবো ভয়ের কোনো কারণ নেই। সেটি নানা কারণে হতে পারে। অনেক সময় আমরা বলি যে একটু সামান্য প্যারাসিটামল ওষুধ খেয়ে দেখবেন, যদি প্যারাসিটামল ভালো না হয় ক্যালসিয়াম দিতে বলি, সূর্যের আলো যেতে বলি, এক্সারসাইজ করতে বলি এবং একসময় এটি একদম ভালো হয়ে যায়, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যিনি প্রথম বলেছেন তারটির সাথে কিন্তু হিমোগ্লোবিনের সম্পর্ক আছে, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। দুজনকেই উত্তর দেবার জন্য। নাইমা সুলতানা লিখেছে তার মেয়ের জন্য, মেয়ের বয়স 7 মাস, ওজন 7 কেজি, ওর জিহ্বার মাঝখানে গোলাকার ছিলে গেছে, হয়তোবা ঘা হয়েছে। সমাধান জানতে চেয়েছেন আবু সাইদ শিমুল। বয়সটা যদি আরেকবার বলতেন। 7 মাস যদি ভুল না করি। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের এই ধরনের আসলে সমস্যা হয়, বুকের দুধ খেলে এটা হয়, কিন্তু যারা ফিডার খান বা বোতল ফিট করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি হয়। সুতরাং যদি সে বোতল ফিট করে থাকে বা ফর্মুলা মিল্ক খায় সেটা কিন্তু আসলে বাদ দিতে হবে, না হলে এই রোগটা কিন্তু বারবার হবে। 7 মাস বয়সে আমরা বলবি বুকের দুধের পাশাপাশি যেহেতু একটি শক্ত খাবার দিলে আর ফর্মুলা মিল্কের কিন্তু আসলে প্রয়োজন হয় না। এটা হচ্ছে প্রথম সমাধান। আরেকটি যেটা হচ্ছে, এটা কিন্তু ফাঙ্গাসের কারণে হয়, কিছু ভিটামিনের অভাবে হয়। সেই সমৃদ্ধ খাবারগুলো একটু খাওয়াতে হবে, মানে মুখের ভেতরে হাইজিনটা আসলে মেনটেন করতে হবে। এই বয়সে আপনারা যেটা করবেন, পাতলা একটা কাপড় দিয়ে গরম পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সকালে এবং রাতে মুখের ভেতরটা একটু পরিষ্কার করে দেবেন আঙ্গুল দিয়ে, তাহলে কিন্তু হাইজিনটা মেনটেন হবে। এই মুহূর্তে তাহলে আপনি কি করবেন, এই মুহূর্তে আপনি জেলোরা ওরাল জেল, এটা দিনে 4 বার জিহ্বায় লাগিয়ে দিবেন, সকালে, দুপুরে, বিকালে, রাত। আর যেহেতু ব্রেস্ট ফিড করছে, আমরা বলবো ব্রেস্ট ফিডিং এর জায়গায় মা ব্যবহার করবে দিনে 3 থেকে 4 বার, 7 থেকে 10 দিন এটা ব্যবহার করলে চলে যাবে। সেই সাথে একটা ভিটামিন বিকোজিন এই সিরাপটি 1 চামচ করে প্রতিদিন খাবেন 15 দিন। এই জেল এবং এই সিরাপ ব্যবহার করলে এবং যে পরামর্শটা দিলাম সেটা যদি একটু মেনটেন করেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটা নিতে চাই আমরা। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহিনা বলছিলাম সাতক্ষীরা থেকে। জি। আমার 1 বছরই হচ্ছে প্রথম কোলেস্টেরল ব্লাড টেস্ট করাইছিলাম। তা ওখানে আপনার ব্লাডটা প্রথম টেস্ট করে প্রায় 706 এর কাছাকাছি গেছিল। পরে ডাক্তার তো খুব অবাক হয়ে যায়, আমার পুনরায় আবার টেস্ট দেয়। তো টেস্ট করছে, পরে আমার ওই একই আসছে 6.5 এর উপরে। তো আপনার ওটার পরে ওষুধ দিছিল, ওনারা লিটিকট দিছিল আর অ্যাটোভা দিছিল, অ্যাটোভা 20। আচ্ছা। তো ওটা পুরো একটাই খেয়েছি। ওনারা খাবারও নিয়ন্ত্রণ করতে বলছিল, আল্লাহর রহমতে খাবারও নিয়ন্ত্রণ করছি। ওনারা শুধু সিদ্ধ খেতে বলছিল, যাই হোক তেল কম খেতে বলছিল, মাছ, মাংস, দুধ, ডিম, ডিমের কুসুম খেতে। এখন কি সমস্যা বোধ করছেন আপনি?
এখন বলতে এত বইয়ে খেয়ে যাচ্ছি, কিন্তু করোনার কারণে হসপিটালে যেতে পারি নাই, যার জন্য টেস্ট করাতে পারি নাই। কিন্তু কিছুদিন আগে আমি আবার টেস্ট করাইছি, ওটা আমার আবার 603। মানে কমেই না আমার কোলেস্টেরলটা, কিন্তু আল্লাহর রহমতে আমি ওষুধও নিয়মিত খেয়েছি এবং আমি গোশ মাছ কোনো কিছুই আর খাচ্ছি না, কিন্তু আমার কোলেস্টেরল তো কমতেছেই না, বরং আরো শরীর খারাপ লাগে, মাঝে মাঝে অনেক খারাপ লাগে, একটু কাজ করলেই আমার অনেক কষ্ট হয় এবং আমার ছোট বাবুর কিছু করলে আমি আর পারি না, মানে বুক ধরফর করে, তাই তো? হয় জি, বুঝতে পেরেছি। এবং হাত পা গুলো ব্যথা হয়। শাহিনা, আপনার ওজন কত? আমার ওজন অনেক কম ছিল, এখন আবার হয়েছে 54। এস এম মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। তার বয়স কত বলেছেন? 28। দুঃখিত, 25। আর তার পরিবারের অন্যান্য সদস্যদের কোলেস্টেরলের মাত্রা কেমন? আর বাবা মা ভাই বোন আর কারো এই সমস্যা? ভাই বোন বলতে আমার বাবা অনেক আগে মারা গেছে, আর আমার মা আছে আল্লাহর রহমতে, কিন্তু ওনার কোনো অসুখই আল্লাহর রহমতে নেই। আমরা 4 বোন, ওনাদেরও কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছোট চাচা ছিল, তা উনি হচ্ছে 2009-এ মারা যায়। ওনার নাকি কোলেস্টেরল অনেক বেশি ছিল, তখন আমরা ছোট ছিলাম তো অত বেশি আসলে ইয়ে না, তবে আমার চাচি এখন বলে তোমার চাচারও কোলেস্টেরল ছিল। তা হচ্ছে এস এম মোস্তফা জামান, আপনার যদি ডাক্তার এস এম মোস্তফা জামান আর যদি কিছু না জানবার থাকে, আমরা বিরতি থেকে ফিরে এসে উত্তরটা দিতে চাই আসলে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন দেওয়ার জন্য। দর্শক, আয়োজনের পর্যায়ে আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছে। প্রফেসর ডাক্তার এস এম মোস্তফা জামান, আপনার কাছে একজন ফোন দিয়ে তার সমস্যার কথাগুলো জানাচ্ছিলেন, নিশ্চয়ই তিনি উত্তরের প্রত্যাশা করছেন। জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দর্শকের মতো আমাদের অনেক অনেক রোগী আছে এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, এবং আমরা তাদেরকে যে কথাগুলো বলে থাকি যে শরীরের বিপাকীয় কর্মকাণ্ডের জন্য তেল অপরিহার্য, প্রত্যেকের শরীরে তেল লাগে, এবং সেটি কিন্তু যদি প্রয়োজনের বেশি হয়ে যায় সেই কোলেস্ট্রল কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, এবং তাকে আমরা বলে থাকি যে খারাপ কোলেস্ট্রল। তিনি যে বলেছেন তার যে বয়সের অনুপাতে কিন্তু বলবো অনেক বেশি কোলেস্ট্রল। এটি অনেকগুলো কারণে হতে পারে। শরীরের মধ্যে 2 ধরনের কোলেস্ট্রল, একটি হলো এক্সোজেনাস সোর্স, একটি এন্ডোজেনাস সোর্স। একটি বাইরের খাবার দাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, আরেকটি শরীরের মধ্যে একটি লিপিড পুল আছে। আমরা বলি যে শরীরের ভিতরেই তেলটি তৈরি হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি উৎপাদন হলে সেটি শরীরের জন্য ক্ষতিকর দিক আনে। তবে কারো কারো ক্ষেত্রে আমরা জিনগত সমস্যা দেখি। পরিবারের মধ্যে যদি এরকম তৈলের প্রভাব বেশি থাকে, আমরা বলি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলিমিয়া। এটি একটি জিনগত অটোজোমাল ডমিনেন্ট একটি ডিসঅর্ডার, যেটি আমরা বলি যে কারো কারো ফ্যামিলির মধ্যে। এই কারণে আমরা তাকে ইতিহাস জিজ্ঞেস করেছিলাম যে পরিবারে আর কারো এরকম সমস্যা আছে কিনা। তিনি তো বলেছেন কারো কারো এরকম সমস্যা আছে। যাই হোক, এক কথা যে সারা পৃথিবীতে এই রোগটি একেবারে নির্মূলের কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে এটিকে সুনিয়ন্ত্রণ রাখার নানা ধরনের ওষুধ আছে। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভালো ওষুধ আছে। তাকে ওষুধ খেতে হবে, সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। অর্থাৎ আমরা যে হাঁটাহাঁটি কথা বলি এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের কথা বলি, সেগুলো অবশ্যই করবেন, এবং সেটি সুষম খাদ্য খাওয়ার মাধ্যমে করতে, একেবারে না করি না। দ্বিতীয়ত, তিনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই কোলেস্ট্রল কমানোর ওষুধ খেলে শরীরের বাত ব্যথা হয়, অনেকে ব্যথার কথা বলে থাকেন, অনেকে কারো লিভারে এনজাইম বেড়ে থাকে। যে কোনো ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে, তবে আমরা বলবো ভয়ের কিছু নেই। আমাদের অনেক রোগী আছে, আমরা তাদেরকে স্বাভাবিক জীবনে রাখতে পারি। যেহেতু অনেক ওষুধ খেতে হয়, তার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে, যেহেতু এই ওষুধটা অনেকে জানেন, তাকে হয়তো ভয় ভীতি দেখিয়েছেন, এর থেকে হার্ট অ্যাটাক হতে পারে, এইসব কারণে তিনি আরো ভয় পান। আমি বলি যে তার ভয়ের কোনো কারণ নেই। যদি তিনি ঠিক মতন ওষুধ ব্যবহার করে থাকেন, সেবন করে থাকেন, সঙ্গে আমরা যে তার ছন্দবদ্ধ জীবনের কথা বলে থাকি, খাদ্যাভ্যাসের কথা বলে থাকি, সেগুলো মেনে চললে তিনি অন্যদের মতো একেবারেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর ডাক্তার এস এম মোস্তফা জামান। আফরোজা লিখছেন তার ছেলের জন্য, যার বয়স 6+, ওজন 19, গতকাল 100 জ্বর আসায় দুপুরে 2টা এবং রাত 8টা ও 3:30টায় 2 চামচ এস দিয়েছেন। আজ তার জ্বর নেই, কিন্তু সর্দি ও হালকা নাক দিয়ে পানি পড়ছে, একটু বেশি ঘামে। কি করব জানালে উপকৃত হব। আমাদেরকে এটাও বলেছেন প্লিজ যাতে মেসেজটি অবশ্যই পড়া হয়। আবু সাইদ শিমুল, ডাক্তার আবু সাইদ শিমুল। এটাকে 6 মাস বলেছেন? 6 বছর বয়স। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমে আপনাকে আশ্বস্ত করতে চাই যে বাচ্চার কিন্তু ভয়ঙ্কর কিছু হয়নি, কিন্তু একটা জিনিস কিন্তু আমরা প্রতিদিন বলছি, একটু কিন্তু খেয়াল রাখতে হবে।
বাড়ির বড়দের কারো এই ধরনের জ্বর, সর্দি বা কাশি আছে কিনা। সেক্ষেত্রে আমরা সকলকে প্রতিদিন যে পরামর্শটা দিচ্ছি বা বিনীত অনুরোধ করব সকলে মিলে একটা কোভিড টেস্ট করিয়ে নিতে। কিন্তু যদি এমন হয় যে আইসোলেটেড শুধু বাচ্চার সমস্যা, তাহলে আমরা বলবো চিন্তার কারণে। এক্ষেত্রে আপনি কি করবেন? খুব ভালো কাজ করেছেন যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়েছেন। 6 বছরের একটা বাচ্চাকে যদি জ্বর থাকে, আমরা বলি 100 জ্বর যদি থাকে, সেক্ষেত্রে নাপা বা এই 2 চামচ করে 3 থেকে 4 বার খাওয়াবেন। আর এই সময় যেহেতু তার কি সর্দি রয়েছে, হালকা একটু কাশি, সেজন্য আপনি কি করবেন? সেজন্য আপনি অ্যালাট্রল এই সিরাপটা 1 চামচ করে 2 বার আপনি 7 থেকে 10 দিন একটু খাওয়ান। সাথে যদি কাশি থাকে, আপনি ব্রোডিল অথবা সালটোলিন 1 চামচ করে 3 বার খাওয়াবেন 10 থেকে 15 দিন। সেই সাথে একটু পুষ্টিকর খাবার, বেশি করে পানি খাওয়াবেন। আর আমরা বলছি প্রতিদিন তরল জাতীয় খাবার একটু বেশি দিবেন। সেই সাথে নাক যদি এই সাথে সাথে বন্ধ হয়ে থাকে, বাচ্চাদের কিন্তু অনেকেরই হয়, সেই ক্ষেত্রে আফরিন এই নেজাল ড্রপটা 0.25% 1 ফোঁটা 2 নাকে 3 বার দিবেন 10 দিন। এই ওষুধগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী, দুটো প্রশ্ন আছে ছোট ছোট আপনাকে করতে চাই একসাথে। মৌসুমী আক্তার লিখেছেন তার বয়স 28 বছর, তার গর্ভকালীন সময় 9 মাস, তার বেবির ওজন 2355 গ্রাম। বেবির ওজন কি খুব কম কিনা, কম হলে কি করণীয় জানতে চেয়েছেন। এবং একই সাথে একজন জানতে চেয়েছেন, রোদেলা, আপনার কাছে জানতে চেয়েছেন যে জরায়ুর টিউমার যদি থাকে অপারেশন ছাড়া ওষুধ এবং ইনজেকশনের মাধ্যমে তা দূর করা যায় কিনা। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরে যদি 2350 আসলে খুব যে কম আমরা ওয়েট যেটাকে বলতে পারি না, কারণ 2 কেজির উপরে যখন ওয়েটটি হয়ে যায় তখনই আসলে মোটামুটি একটা কাট অফ পয়েন্ট যদি আমরা বলি যে কিছুটা আমরা সেফ বলে ধরে নিই যে হ্যাঁ এখন হয়তো বাচ্চাটি হয়ে গেলেও খুব একটা যে সমস্যাগুলো আমরা বলি যে প্রিম্যাচুরিটি বা লো বার্থ ওয়েটের যে প্রবলেম গুলো ওগুলো খুব একটা হবে কি হবে না সেটা থেকে কিছুটা হলেও মুক্তি মিললে এভাবে চিন্তা করা হয়। আরেকটি বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে এখনো কিছু সময় আছে, এই সময় যদি একটু প্রোটিন রিচ ডায়েটটা বাড়াতে পারেন, স্পেশালি আমরা বলি যে ডিমের সাদা অংশ কুসুম বাদ দিয়ে 2 থেকে 3টি যদি উনি খান এবং মাছ মাংস খান, দুধ খান, এক্ষেত্রেও কিন্তু কিছুটা ওনার হেল্প হতে পারে। তবে এখন যে ওয়েটটা আছে সেটা নিয়ে খুব বেশি ভয় হওয়ার মতো কোনো ঘটনা নেই। এটি আসলে খুব যে সমস্যা করবে ডেলিভারির পরে তা নয়। আর সেকেন্ড প্রশ্ন যেটি করেছেন যে এটির কোনো চিকিৎসা আছে কিনা যাদের জরায়ু টিউমার, করোনা হেল্প ডেস্কের মাধ্যমে অলরেডি অনেক নিয়তই আমরা বলছি আমরা জরায়ুতে টিউমার অনেক এরিয়া আছে। ম্যাক্সিমাম টিউমারই অ্যাসিম্পটোমেটিক। যে টিউমার গুলো অ্যাসিম্পটোমেটিক, যারা কোনো সিম্পটম প্রডিউস করে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন করার কথা বলি না। আমরা কিন্তু তাদেরকে বলি শুধুমাত্র এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। আমরা দেখবো, আপনাদেরকে ফলো আপ করবো, এটি বাড়ে কিনা সংখ্যায়, এটি বাড়ে কিনা সাইজে। যদি সেগুলো কিছুই না হয় তাহলে ভালো, আমরা অনেকদিন অপেক্ষা করতে পারবো। এরকম কিন্তু বড় একটা গ্রুপ, মোর দেন 50% এই গ্রুপের। আরেকটা গ্রুপ আছে যাদের আসলে এই মুহূর্তে চিকিৎসা দরকার, তাদের জন্য আমাদের যে পথটি আছে যেটি হচ্ছে যে টিউমারটা যদি হাতে প্যালপেবল না হয়, অর্থাৎ ধরুন যে 12 সেন্টিমিটার হয়ে গেল, তখন আসলে কোনো উপায় নেই, তখন সিমটম না থাকলেও তাদেরকে অপারেশন করতে হয়। কিন্তু যদি টিউমারটা দেখা গেল যে ছোট সাইজ, আমরা যদি বলি 5 সেন্টিমিটারের নিচে আছে, তার বয়স কম, তার হয়তো বাচ্চা নিতে হবে সামনে, তখন কিন্তু ওষুধ ইনজেকশনের একটা বড় রোল আছে এবং তার মাধ্যমে চিকিৎসা দেওয়া যায়। ট্যাবলেট ইউলিরয়েড, যাদের লিভার ফাংশন টেস্ট ভালো, খুবই চমৎকার একটা ড্রাগ। এক্ষেত্রে চিকিৎসা দেওয়ার জন্য 6 মাসে খেতে হয় এটি। এবং ইনজেকশন জোলাডেক্স একটি ইনজেকশন বাজারে পাওয়া যায় বা লুক্রিন নামে, মান্থলি নিতে হয়। দে হ্যাভ দ্য ফ্যান্টাস্টিক রোল। একেবারেই সাইজটা অনেক সময় কমে যায়, অনেক সময় ছোট ছোট টিউমার কিছু নাইও হয়ে যায়। অতএব ওনার যদি মেডিকেল ম্যানেজমেন্ট প্রয়োজন হয়, ওনাকে অ্যানালাইসিস করে সেটি হয়তো দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে সংক্ষেপে প্রশ্নটি করবেন। নমস্কার। নমস্কার। আমার 2000 সালে হার্ট অপারেশন করা কলকাতা থেকে। জি। কিন্তু এখন বুক সবসময় ভারী থাকে, মনে হয় কি ইট বাঁধা, 2 পা হাঁটতে পারি না। আচ্ছা, তারপরে আপনার বয়স কত? বয়স 63 বছর, ওজন 55 কেজি। হার্ট কি বুক কেটে অপারেশন হয়েছিল? ওপেন হার্ট সার্জারি হয়েছিল? না, বাইপাস। বাইপাস। এতদিন ভালোই ছিলাম, জয়ন্তপুরদারের ওষুধ খেয়ে যশোরে ভালোই ছিলাম, কিন্তু এখন খুব অসুবিধা হয়। কি কি ওষুধ খাচ্ছেন আপনি এখন? রুলাক 40 এমজি দিতে, আগে 20 এমজি খাইছি, এখন 40 এমজি দুটো। এখন যা খাচ্ছেন তা বললেই হবে। জি। আর পিকোস্পিরিন একটা, পেনভিক দুটো, তারপরে নার্ভেক্স দুটো, আর গ্যাসের ওষুধ খাই।
আর বেটালক খাই অর্ধেক করে, বেটালক। আর রোলাক কতদিন ধরে খাচ্ছেন? এগুলো খাচ্ছি 3 মাস। ওই খুলনায় নিয়ে গেছিল, অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। রোলাকও একটানা 3 মাস খাচ্ছেন? হ্যাঁ, একটানা 3 মাস। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ দর্শক। এস এম মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। উনি কি বাইপাস বলতে গ্রাফট বা যেটা হার্টের যে রক্তনালী ব্লকের জন্য চিকিৎসা করেছিলেন নাকি অন্য কোনো কারণে করেছিলেন? ব্লক। দর্শক, আপনার কি বাইপাস বলতে হার্টের ব্লকের জন্য চিকিৎসা করেছিলেন? হ্যাঁ, বাইপাসের জন্য, বাইপাস করেছি ব্লকের জন্য। ব্লকের জন্য। আপনাকে ধন্যবাদ। একটি বিষয় হলো যে আপনার বাইপাস করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটি সে কিন্তু আপনি খাচ্ছেন না, যেটা ইকোস্প্রিন জাতীয় ওষুধ আমরা বলি, স্টেটিং হোক আর বাইপাস হোক। একটি ওষুধ খেলেই আমরা বছরের পর বছর রোগীকে ভালো রাখতে পারি। সেটি ওষুধটি হলো ইকোস্প্রিন বা রক্ত পাতলা করা ওষুধ। আপনি অনেক ওষুধের নাম বলেছেন, কিন্তু আমরা প্রথমে যে ওষুধটি দিয়ে থাকি সেই ওষুধটি খাচ্ছেন না। কিন্তু আপনি বাকি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু আমরা বাইপাসের পরে সহজেই ব্যবহার করি না। এগুলো আসলে আপনার অন্যান্য কারণে ব্যবহার করে থাকি। কিন্তু যদি একটি ওষুধ আমরা বাইপাসের পরে সব ওষুধ বাদ দিয়ে দিই, শুধু একটি ওষুধ রাখি, সেটা ইকোস্প্রিন। আর কোন ওষুধ দরকার হয় না। এর সঙ্গে 2টি ওষুধ যদি দিয়ে থাকি, কোলেস্টেরল কমানোর ওষুধ আমরা দিয়ে থাকি। সেটিও আপনি খাচ্ছেন না। কিন্তু আপনি বাকি যে ওষুধের নাম বলেছেন, এগুলো আপনার জটিলতার জন্য, যেমন ধরে শরীরে যদি পায়ে পানি আসে, হার্ট যদি দুর্বল থাকে, তাহলে ফুলাক 2টি করে 3 বেলা দিয়ে থাকি। এর সাথে রোগের কোনো সম্পর্ক নেই। শুধু জটিলতা কমানোর জন্য, উপসর্গ কমানোর জন্য এগুলো ওষুধ দিয়ে থাকি। কিন্তু বাইপাস করার পরে রোগী যাতে ভালো থাকার জন্য যে ওষুধগুলো বলি আমরা, আপনি একটি ওষুধও খাচ্ছেন না। দ্বিতীয় হলো যে বাইপাস করি আর রিং পরাই। কোন চিকিৎসা পার্মানেন্ট না, বুঝতে হবে। আপনাকে তার জন্য আপনাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে এবং ওষুধ নিয়মিত খেতে হবে। যে ওষুধগুলো আপনি একটিও খাচ্ছেন না। আমি আবারও বলছি, বাইপাস করার পর যে ওষুধটি আমরা একটি দিলে ইকোস্প্রিন, 2টি ওষুধ দিয়েই আমরা বলি রক্তপাত, কোলেস্টেরল কমানোর ওষুধ। যেগুলো এস এম মোস্তফা জামান, ইকোস্প্রিন উনি কটা করে খাবেন? আর ইকোস্প্রিন 75 মিলিগ্রাম প্রতিদিন দুপুরবেলা একটি করে, আর ট্যাবলেট অ্যাটোভাস্টিন বা অ্যাটোভা 10 মিলিগ্রাম প্রতিদিন রাতে একটি করে। এই 2টি ওষুধ খাওয়ার পরে বাকি ওষুধ তিনি খেতে পারেন, সেগুলো অন্য কারণে। যেমন ধরেন তার যদি ইকোকার্ডিওগ্রাফি করে হার্টের দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আমরা ফ্রুলাক জাতীয় ওষুধ দিয়ে থাকি। যদি পানি না থাকে, আমরা দুর্বল না থাকে, ফ্রুলাক জাতীয় ওষুধ আমরা দিই না। আমি বলবো এগুলো ওষুধ খেয়ে তিনি তার চিকিৎসক যিনি আছেন, আর যদি বুকে চাপ থাকে, ট্যাবলেট নাইট্রোকার্ড বা ধন্যবাদ ডাক্তার। 2.6 সকালে একটি, রাতে একটি খাবেন। প্রফেসর ডাক্তার এস এম মোস্তফা জামান, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার শারমিন আব্বাসী, আপনাকে ধন্যবাদ। ডাক্তার আবু সাইদ শিবন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।